গল্পটি শুরু হয় এড পরিবারকে দেখিয়ে যারা বর্তমানে ছুটিতে বালি এসেছে, কিন্তু সমুদ্রে যাওয়ার আগে এড তার মেয়ে ক্যাসিডিকে সাঁতার শেখাতে চায়। এই কারণে আজ সে তাকে পানিতে নিয়ে গেছে। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ ক্যাসিডি তার বাবাকে বলে ওঠে যে কেউ যেন তাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু এড স্পষ্টভাবে সেটা অস্বীকার করে। তবুও ক্যাসিডি বারবার এক কথায় বলতে থাকে, আর তখন এডও বুঝতে পারে যে ওর কথায় সত্যতা আছে, কারণ এখন তিনিও অনুভব করতে পারেন যে পানের নিচে সত্যি কিছু একটা আছে। তাই তিনি ক্যাসিডিকে বলেন উপর উঠে যেতে, কিন্তু নাসি, সম্ভবত এডের স্ত্রী, যখন তার কাফা কণ্ঠ শুনে উঠে আসে, সে দেখতে পায় যে পরিবেশটা খুবই ভয়ানক হয়ে গেছে, দুজনেই চিৎকার করছে। তখন এড দ্রুত ক্যাসিডিকে উপরে উঠতে বলে, কিন্তু যখন এড নিজে ওঠার চেষ্টা করে তখন সে পারে না, কারণ কোনো একটা জিনিস তাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। সে অনেক চেষ্টা করে, কিন্তু শেষে শুধু নাসির হাতে উঠে আসে রক্তমাখা এডের হাত, আর হঠাৎ সব কিছু শেষ হয়ে যায়। এমন এক দৃশ্য তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। বছর কেটে গেছে সেই ঘটনার পর, এখন ক্যাসিডি বিবাহিত, কিন্তু এখনও যখন সে ঘুমায় তখন সেই দৃশ্য বারবার তার স্বপ্নে ফিরে আসে, যার কারণে সে সবসময় আতঙ্কিত, দুঃখিত আর ভীত হয়ে থাকে। কিন্তু এবার তার বিপদ আরও বাড়তে চলেছে, কারণ সে আবার বালিতে এসেছে, ঠিক সেই শহরে যেখানে সে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তবে এবার তার পাশে আসে তার স্বামী গ্রেগ, যিনি ব্রিটিশ মিউজিয়ামের আর্ট ফ্যাকাল্টিতে কাজ করেন, এবং তিনি এখানে এসেছেন একটি প্রকল্পের কাজে, যেখানে তাকে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সেই গুপ্তধনের খোঁজ করতে হবে, যেটি বহু বছর আগে বালির এক রাজপুত্র লুটেরাদের হাত থেকে রক্ষা করতে নিজের জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। গ্রেগ জানে ক্যাসিডির বাবার সঙ্গে কী ঘটেছিল, এই কারণে সে ক্যাসিডিকে বলে যদি ওর মন না চায় তাহলে ও হোটেলেই থেকে যেতে পারে। কিন্তু ক্যাসিডি ছিল সাহসী মেয়ে, সে এত সহজে হার মানতে পছন্দ করে না। তবে যখন সে বাইরে এসে শহরের বাতাসে প্রথম শ্বাস নেয়, তখন যেন হঠাৎ তার সামনে আবার সেই সব দৃশ্য ভেসে ওঠে যেগুলো সে ভুলে যেতে চায়। কিন্তু দুঃখজনকভাবে আমরা যেটা ভুলতে চাই সেটাই বারবার আমাদের মনে পড়ে। এদিকে গ্রেগ বেঞ্জে নামের একজনের কাছে যায়, যার নৌকায় করে তাদের সেই গুপ্তধনের খুঁজে যেতে হবে। এই সময় সে বেঞ্চকে জিজ্ঞেস করে সে কি তার আরও দুই বন্ধুকে এই ট্রিপে যোগ দিতে পারে। তারা খুব ভালো মানুষ, উভয় পক্ষ রাজি হয়ে যায় এবং বেঞ্চ তাদের ডাকে। এরপর সে তাদের পরিচয় করিয়ে দেয় একজন সহকারীর সাথে, যিনি একজন স্থানীয় লোক, তবে খুব বেশি কথা বলেন না। এইভাবে তাদের অভিযান শুরু হয়, কিন্তু এর শেষ কোথায় সেটা আমরা জানি না। তবে এটুকু নিশ্চিত আপনার অনেক মজা লাগবে, কারণ শেষে একটা বড় চমক অপেক্ষা করছে। দৃশ্য পরিবর্তন হয়ে এবার আমরা পৌঁছে যাই সেই ম্যাচের কাছে, যিনি ক্যাসিডির দাদু এবং বর্তমানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এই মুহূর্তে তিনি তার ছাত্রদের সঙ্গে একটি রহস্যময় দ্বীপের গল্প শেয়ার করছেন, যেখানে তিনি বহু বছর আগে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তারা একটা ফুল ছুঁতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের ক্যাপ্টেন তাকে থামিয়ে দেন এবং বলেন প্রতিটি সুন্দর জিনিস তোমার জন্য ভালো হবে এমন নয়, সুন্দরতার পিছনে অনেক গভীর দাগ লুকিয়ে থাকে, তাই সুখের পেছনে দৌড়ে সৌন্দর্যের নয়। এদিকে সমুদ্রে চলছে বিশৃঙ্খলা। জর্ডন নামের এক ব্যক্তির দল এসেছে ডুবে যাওয়া একটা জাহাজ খুঁজতে, যেখানে বিপুল পরিমাণে মাদক রয়েছে। কিন্তু এ সময় তারা কিছু দস্যুর মুখোমুখি হয়, যারা তাদের উপর গুলি চালাতে শুরু করে। তবে জর্ডন ভয় পায় না, কারণ সে জানে এই দস্যুরা তার সামনে কিছুই না, এবং হয়ও তাই। ওরা সবাইকে মেরে ফেলে এবং তাদের সব জিনিস লুটে নেয়। মূলত সে জিনিস ছিল অস্ত্র, যা তাদের কাজে লাগবে। কিন্তু একটি অদ্ভুত জিনিস তাদের দৃষ্টি আকর্ষণ করে, একটা ট্র্যাকিং ডিভাইস, যেটা খুব যত্ন করে প্লাস্টিকে মোড়া ছিল। তারা বুঝে উঠতে পারে না এই জিনিসটা এই দস্যুদের কাছে কিভাবে এলো। অন্যদিকে বোটে চলছিল জোরে মিউজিক, যেখানে ক্যাসিডি ও তার বন্ধুরা আনন্দে মেতেছিল। ঠিক তখন ওই ক্যাসিডির কাছে তার দাদার ফোন আসে। তিনি বললেন, আমি শুধু শেষবার তোমাকে বিদায় জানাতে এসেছি, কারণ এরপরে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ক্যাসিডি জবাব দেয়, এমন কিছুই হবে না, আমরা খুব বেশি গভীরে যাচ্ছি না। এই কথা বলতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা ক্যাসিডির কাছে খুব অদ্ভুত লাগে, কারণ গ্রেগ তাকে আগেই বলেছিল তারা অত গভীরে যাবে না। এদিকে যখন সে বাইরে আসে, সে দেখে সেখানে একটা বড় খাঁচা আছে। দৃশ্যটা দেখে ক্যাসিডি ভয়ে গ্রেগকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে তুমি মাছ ধরো না, তাহলে এটা কি? তখন বেঞ্চ বিষয়টা সামলে নেয় এবং বলে, এটা আসলে সে পর্যটকদের জন্য যারা সমুদ্রের নিচে ডাইভ করতে যায়, তবে আজ আমরা এটা ব্যবহার করব না। এই কথা শুনে ক্যাসিডির খুব লজ্জা লাগে। সে গ্রেগ আর বেঞ্চকে সন্দেহ করায় দুঃখ প্রকাশ করে, তবুও আমরা তার মুখে স্পষ্টভাবে সেই ভয় দেখতে পাই। ঠিক তখনই ক্যাসিডির মনে পড়ে যায় তার দাদুর কথা, যতটা তুমি কোনো জিনিস থেকে পালাতে চাও সেটা ততবারই তোমাকে ভয় দেখাতে আসবে। তাই সবচেয়ে ভালো হয় যদি একবার সাহস করে তার মুখোমুখি হও আর নিজের ভয়কে হারিয়ে দাও। এই কারণেই ক্যাসিডি গ্রেগকে বলে সে এবারে সমুদ্রে তার সাথে ডাইভ করবে। এই কথা শুনে প্রথমে গ্রেগ বেশ অবাক হয়, কারণ এই জায়গা তার অতীত খুবই কষ্টদায়ক ছিল। তবুও সে ক্যাসিডির সাহসকে সম্মান জানায় এবং রাজি হয়ে যায়। এখন চারজন নিচে নামার জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে ছিল সায়রা আর পিয়া। তবে বেঞ্চ উপরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
যাতে পুরো বিষয়টা সে মনিটর করতে পারে। এক এক করে সবাই ডাইভ করে নিচে যায়। নিচে গিয়ে তারা দেখতে পায় একটি পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ, যার উপরে এখনও একটি ট্যাঙ্ক রাখা আছে। এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে তারা অনেক ছবি তোলে। ঠিক তখনই কিছু একটা ঘটে যায় যা পুরো পরিবেশটা এলোমেলো করে দেয়। হ্যাঁ, এটা সেই বিখ্যাত সাদা হাঙর, হোয়াইট শার্ক, যার ভয় সবখানে ছড়ানো। হাঙরটি হঠাৎ করে এদের উপর হামলা করে। ক্যাসিডি আর গ্রেগ তাড়াতাড়ি জাহাজের ভিতরে ঢুকে যায়, কিন্তু পিয়া বাইরেই থেকে যায়। আর তখনই হাঙর তার পায়ের অর্ধেকটা কামড়ে দেয়। তার চিৎকার শুনে বাকিরা তড়িঘড়ি করে তার দিকে ছুটে আসে আর তাকে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হাঙরটা তখনও খুব কাছেই ঘোরাফেরা করছিল। এমনকি একবার তো ক্যাসিডির কাছাকাছি কয়েক মিটার দূরেও চলে এসেছে। তবুও গ্রেগ সময় মতো তাকে উপরে টেনে তোলে। পিয়া যখন উপরে উঠে আসে তখন তার অবস্থা দেখে সবাই ভয়ে অচেতন হয়ে যায়। এটা কিভাবে হলো? তখন সে লোকাল অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, এই কাজ একমাত্র সেই জিনিসও করতে পারে যার খোঁজে অনেকে এসেছে কিন্তু পায়নি কেউ। পিয়ার রক্ত ঝরছে প্রচণ্ডভাবে, দ্রুত ওদের মেডিকেলে যেতে হবে। ঠিক তখনই বেঞ্চ দূরে একটি ইয়াস দেখতে পায়, যেটি অনেক শক্তিশালী মনে হচ্ছে এবং হয়তো এটাই পিয়ারকে সাহায্য করতে পারে। এই ইয়াসটি আসলে জর্ডনের, যে আগে সে ট্র্যাকিং ডিভাইস চালু করেছিল আর তার লোকেশন এখানেই দেখাচ্ছিল। সম্ভবত সে কিছু মূল্যবান বস্তু খুঁজতে এসেছিল এবং সেই কারণে দ্রুত এখানে চলে আসে। বেঞ্চ তাকে অনুরোধ করে, আমাদের বন্ধুর উপর হাঙ্গরের হামলা হয়েছে, দয়া করে যদি তুমি সাহায্য করো তার প্রাণ বাঁচতে পারে। তখন জর্ডন তাড়াতাড়ি তাদের বোটে এসে দেখে পিয়ারকে এবং বলে, এর বাঁচার সম্ভাবনা খুবই কম। আমি নিজেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, আমার গলায় যে লকেটটা দেখছো এটাই তার প্রমাণ। তবে যখন সে আর কিছু সাহায্য করতে পারে না তখন বেঞ্চ তাকে তার বোট ছেড়ে চলে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল জর্ডন এখানে আসলে কী খুঁজতে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে জর্ডনের চোখ পড়ে সেই খাঁচাটার দিকে, আর তখনই তার ব্যবহার বদলে যায়। এখন সে যে কোনো মূল্যে খাঁচাটি চাইছে। সে তার লোকজনকে নির্দেশ দেয়, সবাইকে পানিতে ছুঁড়ে ফেলে দাও। ঠিক তখনই ক্যাসিডিদের সামনে এসে প্রশ্ন করে, তুমি আসলে কি চাইছো? কিন্তু জর্ডন মেয়েদের গুরুত্ব দেয় না, সে বন্দুক তাক করে ক্যাসিডির দিকে। তবুও ক্যাসিডি পিছিয়ে যায় না এবং বলে, তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব নয়, তবে চাইলে তুমি তোমার জিনিসটা ফিরে পেতে পারো, ওটাই বোটের ঠিক নিচে। এটা শুনে জর্ডন উল্লাসে পাগল হয়ে যায় আর বলে, তুই জানলে কিভাবে? তখন ক্যাসিডি বলে, আমি আমার পুরো জীবনটাই সমুদ্রের গবেষণায় কাটিয়েছি, তুমি যেটা খুঁজছো সেটা এই খাঁচায় ধরার মতো না, এটার জন্য অনেক বেশি শক্তি দরকার। জর্ডনের কথা শুনে রাজি হয়ে যায় আর ক্যাসিডিকে নিচে নামায়। তবে শেষ মুহূর্তে বলে, আমার কাছে কোনো রেডিও নেই, তোমাকে ঠিক 45 মিনিট পর আমি উপরে টেনে তুলব। এই কথা বলে সে ক্যাসিডিকে খাঁচাসহ পানিতে নামিয়ে দেয়। উপরে গ্রেগ খুব চিন্তিত ছিল, কারণ সে জানে যে জিনিসটা ক্যাসিডি এখন করছে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভয়। নিচে ক্যাসিডি কোনো রকমে ধীরে ধীরে নামছিল। প্রতি সেকেন্ডে সে তার দাদুর বলা কথা বারবার মনে করছিল, কারণ সে জানে যদি এখন ভয় পায় তাহলে সব শেষ হয়ে যাবে। আর তাই তার দরকার মনকে শান্ত রাখা, শুধু তাহলে সে সফল হতে পারবে। কিন্তু বন্ধুরা, যখন ক্যাসিডি নিচে পৌঁছায় তখন আবার সে হাঙর এসে হাজির হয়, যার ভয়ে সে এতদিন পালাচ্ছিল। তবে এবার একটা না, একসাথে দুইটা হাঙর। ওরা তার খাঁচার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু ক্যাসিডি জানতো ওরা কিছুক্ষণ পর পর এভাবে ঘুরবে আর ক্লান্ত হয়ে চলে যাবে। আর তার অনুমান একদম ঠিক হয়েছিল। কিছুক্ষণ পর হাঙরগুলো চলে যায়। তখন ক্যাসিডি তার খাঁচা একটু ভয়ে ভয়ে খোলে। এদিকে উপরে গ্রেগ সমুদ্রের নিচে পাওয়া কিছু স্বর্ণমুদ্রা বেঞ্চের পকেটে গুঁজে দেয়, যাতে জর্ডন কিছু টের না পায়। কিন্তু হঠাৎ চিৎকার, কারণ জলের নিচে তারা আবার সেই সাদা হাঙরটিকে দেখে আর তার বিশাল আকার দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। ওই সময় গ্রেগ বলে, এখন ওই ক্যাসিডিকে উপরে টেনে নাও, কারণ নিচে বিপদ বাড়ছে। কিন্তু জর্ডন মানে না, সে বলে যতক্ষণ না তার কাজ শেষ হবে সে উপরে উঠতে পারবে না। গ্রেগ রেগে আগুন হয়ে যায়, তবুও কিছু করতে পারে না। নিচে ক্যাসিডি তখন দ্রুত ব্যাগগুলো দড়ি দিয়ে বাঁধার কাজে লেগে যায়, কিন্তু হঠাৎ সে হাঙরগুলো আবার ফিরে আসে। আর ক্যাসিডি বুঝতে পারেই না কখন একটি হাঙর তার একেবারে সামনে এসে গেছে। তবুও সে ভয়কে জয় করে ফেলে, যত দ্রুত পারে ব্যাগগুলো বাঁধে আর দৌড়ে গিয়ে আবার খাঁচার ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই হঠাৎ একটি হাঙর জোরে এসে খাঁচার সঙ্গে ধাক্কা দেয়, আর এই ধাক্কা এতটা জোরালো ছিল যে তার শব্দ উপরে বোট পর্যন্ত পৌঁছে যায়। এই শব্দ শুনে গ্রেগ অনুরোধ করে, প্লিজ এখন ওকে টেনে তোলো, অনেক দেরি হয়ে গেছে। তখন জর্ডন অবশেষে রাজি হয় এবং ক্যাসিডিকে উপরে তুলতে থাকে, কিন্তু সেই সময় হাঙর দড়িতে আঘাত করে, ফলে ব্যাগটি নিচেই পড়ে যায়। যখন ক্যাসিডি উপরে ওঠে সে আতঙ্কিত হয়ে বলে, নিচে হাঙর আছে। কিন্তু জর্ডনের কিছুতেই চলবে না, সে যে কোনো মূল্যে তার ব্যাগ ফেরত চায়। সে ক্যাসিডিকে আবার নিচে যাওয়ার জন্য আদেশ দেয়। ঠিক তখনই হঠাৎ জেসি নামের একজন, জর্ডনের এক সহযোগী, কোনো এক অদৃশ্য জিনিসের টানে সমুদ্রে টেনে নেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সমুদ্রের পানি লাল হয়ে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে গ্রেগ জর্ডনের কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নিতে চায়, কিন্তু সে সফল হয় না।
উল্টে জর্ডন গ্রেগকে মারধর করে পানিতে ফেলে দেয়, এমনকি তার উপর গুলি চালায়, তবে গুলি তার গায়ে লাগে না। ক্যাসিডি যখন দেখে গ্রেগ পানিতে পড়ে গেছে আর পানিটা লাল হয়ে গেছে, তখন তার পুরনো সেই দৃশ্য মনে পড়ে যায় যখন তার বাবাকে সে হারিয়েছিল। এদিকে জর্ডনের অন্য সহযোগী সেসি, সে তার বন্ধুদের বাঁচাতে চেষ্টা করছিল, সেও এক হাঙরের শিকার হয়ে মারা যায়। এখন কেবল জর্ডন বেঁচে আছে, আর তাই সে এবার মেয়েতে টার্গেট করে, কারণ সে প্রচণ্ড রেগে আছে। তার ব্যাগ গেল, লোকজনও গেল। এই অবস্থায় ক্যাসিডি এক নতুন প্রস্তাব দেয়। সে জর্ডনকে সেই গোল্ড কয়েনগুলো দেখায় যা তারা নিচে পেয়েছিল। এই দেখে জর্ডনের মন আবার পরিবর্তন হয়ে যায়। সে বুঝতে পারে নিচে আরও এমন অনেক কয়েন আছে, আর এটাই সেই লোভ যার জন্য সবাই এখানে এসেছে। তবে তার বন্ধুর আহত হওয়ার কারণে সবাই উপরে চলে এসেছিল। তখন জর্ডন বলে, তাহলে তোমরা দুজন এখন ওই নিচে যাও আর সব কয়েন নিয়ে উপরে এসো, তারপর আমি তোমাদের ছেড়ে দেব। এদিকে আমরা দেখি সমুদ্রে একজন লোক সাঁতার কাটছে, সে আর কেউ না, গ্রেগ, যে এখনো জীবিত। সে দূরে সে দস্যুদের নৌকা দেখে তার দিকে ছুটে যেতে শুরু করে। এদিকে ক্যাসিডির মনে কোথাও একটা সন্দেহ হচ্ছিল, জর্ডন নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। এই ব্যাপারে শিওর হতে সে সরাসরি জর্ডনের কাছে যায়, কিন্তু এতক্ষণে জর্ডন একেবারে রেগে ও বিরক্ত হয়ে গেছে। এই পাগলামের মাঝে সে জানিয়ে দেয় সে আগে ইউনাইটেড স্টেটস নেভিতে ছিল, কিন্তু সে তার কথা শেষ করতে পারার আগেই একজন এসে খবর দেয় কোস্টগার্ড চলে এসেছে। এই কথা শুনে জর্ডন তার বাকি লোকজনকে ডাকে আর এক লহমায় সব কোস্টগার্ডদের গুলি করে মেরে ফেলে, কারণ সে কোনোরকম ঝুঁকি নিতে চায় না। এই গুলির লড়াইয়ে এক প্রবল বিস্ফোরণ ঘটে, যার ফলে লোকাল অ্যাসিস্ট্যান্ট গুরুতর আহত হয়। তখন বেঞ্চ তাকে সাহায্য করতে আসে, কিন্তু তখনই এই জর্ডন এসে ঠান্ডা গলায় বলে, এসব কিছু করে কোনো লাভ নেই, গুপ্তধন পেলেই আমি সবাইকে মেরে ফেলবো। এই কথা শুনে বেঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও জর্ডনের সঙ্গে মারামারি শুরু করে। তবে জর্ডন তার কাঁধে গুলি করে আর বেঞ্চ জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে গ্রেগ দস্যুদের বোটে একটি বন্দুক পায় ও সেটা নিয়ে ফিরে আসতে থাকে। এদিকে ক্যাসিডি ও সায়রা ডাইভ করতে নামে, তবে এবার খাঁচা ছাড়াই, কারণ তারা সেই গুপ্তধনের কাছে যায় না, বরং অনেক দূরে চলে যায়। ক্যাসিডি তখন সায়রাকে বলে, চলো আমরা সাঁতরে সমুদ্রের কিনারায় যাই, তাহলে সেখানে মানুষ পেলে সাহায্য চাইতে পারবো। কিন্তু ঠিক তখনই সেখানে আবার একটি হাঙর এসে হাজির হয়। ক্যাসিডি সায়রাকে বলে একদম নড়বে না, কিন্তু যখন মৃত্যু চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে তখন সবাই ভয়ে কাঁপে। সায়রাও সেই ভুল করে বসে, এক মুহূর্তেই হাঙর তাকে গিলে ফেলে। কিন্তু ক্যাসিডি আর কোনো ভুল করে না, সে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ফলে হাঙর তার পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পর ক্যাসিডি সিদ্ধান্ত নেয় এবার আর এই কাজ সে করবে না। সে বোটে ফিরে আসে আর জর্ডনকে বলে, যা তুই নিজেই গিয়ে গুপ্তধন খুঁজে বের কর। কিন্তু জর্ডন এতে খুশি হয় না, সে ক্যাসিডির উপর জোর খাটাতে শুরু করে। ওইদিকে গ্রেগ বন্দুক হাতে বোটে উঠে আসে ও জর্ডনের শেষ লোকটিকেও গুলি করে মেরে ফেলে। এখন কেবল জর্ডনে বেঁচে আছে, আর সে যে কোনো মুহূর্তেই ক্যাসিডিকে মেরে ফেলবে। ঠিক তখনই পিছন থেকে এসে হাজির হয় গ্রেগ, কিন্তু জর্ডনের মনে হয় গ্রেগ ওকে গুলি করবেন না। এই সুযোগে সে গ্রেগের উপর ঝাঁপিয়ে পড়ে, গ্রেগের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায় আর সেটা গিয়ে পড়ে ক্যাসিডির হাতে। এখন ক্যাসিডি আর একটু দেরি করে না, সে কোনো কিছু না ভেবেই জর্ডনকে গুলি করে ফেলে দেয়, আর সে সোজা গিয়ে পড়ে সমুদ্রে, যেখানে এক মুহূর্তেই হাঙর এসে তাকে গিলে ফেলে। এই মুহূর্তে সবাই জানতে পারে বেঞ্চ এখনও বেঁচে আছে, আর তারা তড়িঘড়ি করে বেঞ্চকে ইয়াসে তোলে আর দ্রুত সেই ভয়ঙ্কর জায়গা ছেড়ে চলে যায়। যেভাবে সুখে শান্তিতে তারা এখানে বেড়াতে এসেছিল, শেষে চারপাশে পড়ে থাকে শুধু লাশ আর লাশ। আর তাই বলা হয় লোভ পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। তো কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। পিস আউট।